তাই না? আচ্ছা, ট্রিটমেন্ট প্রোটোকল ফর কোভিড-19 কেস এগুলো বলছি আমরা, তাই না? অ্যাসিম্পটোমেটিক পেশেন্ট হলে কি করবো? তাহলে আমরা মাইল্ড কেস থেকে শুরু করি। আমরা বলছিলাম যে কোভিডের ক্ষেত্রে আমরা সুবিধার জন্য মাইল্ড, মডারেট, সিভিয়ার, ভেরি সিভিয়ার কেস এই 4টা ভাগে আমরা ভাগ করি, তাই না? এটা হচ্ছে এই ভাগটা কি জন্য? এটা হচ্ছে আমাদের ট্রিটমেন্টের সুবিধার জন্য। তো মাইল্ড কেস কারা এগুলো আমি অলরেডি ডেফিনেশনগুলো দিয়েছি। মডারেট কেস কারা তাদেরও ডেফিনেশন দিছি, এবং সিভিয়ার কেস কারা তাদেরও ডেফিনেশন আমি দিয়েছি। তো দেখো, এখন মাইল্ড কেস যদি তোমার কাছে আসে তাহলে একটা আইসোলেশন রুমে তো তুমি রাখবি। ট্যাবলেট প্যারাসিটামল যদি জ্বর যদি 101 এর উপরে থাকে তাহলে দিবা। একটা অ্যান্টিহিস্টামিন দেবা যদি রাইনোরিয়া থাকে, সর্দি থাকলে। শুকনা কাশি থাকলে একটা অ্যান্টিটুসিভ কাশির একটা সিরাপ দিতে পারো চাইলে। থ্রম্বোপ্রোফাইলাক্সিস। এখন অনেকে প্রশ্ন করে যে স্যার মাইল্ড কেস তো একদম মাইল্ড কেস, ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস, কেমন? হ্যাঁ, সামান্য মাইল্ড কেস, এটা থেকে আমি থ্রম্বোপ্রোফাইলাক্সিস দিব? হ্যাঁ, দিব। যদি মাইল্ড কোভিড-19 যদি হয়, কিন্তু সাথে যদি রিস্ক ফ্যাক্টর থাকে, যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, অথবা কোনো সিএবিজি করা, বাইপাস করা বা রিং বসানো পেশেন্ট, অথবা ডায়ালাইসিসের পেশেন্ট, কেমন এরকম, অথবা কোনো কানেক্টিভ টিস্যু ডিসঅর্ডারে ভুগছে এই ধরনের রোগী, হ্যাঁ, তাহলে তাকে অবশ্যই কিন্তু আমাদেরকে কি দিতে হবে? অ্যানোক্সাপিন আমরা দিব, তবে একবার করে দিলেই চলে, লো মলিকুলার হেপাইন 40 মিলিগ্রাম। ঠিক আছে, আর একটু মোটা হলে কিন্তু 2বার করে দেওয়া যায়। ডোজ অ্যাডজাস্টমেন্ট দরকার নেই, এবং ক্লোজলি মনিটর করতে হবে। ফলো আপ কিভাবে করবো? আমি মাইল্ড কেসগুলোকে ফলো আপ করবো সেলফ হোম আইসোলেশন, ক্লিনিক্যাল রিকভারি হওয়ার পরও 14 দিন, এবং ডিজনিয়া আছে কিনা, তার বুকে ব্যথা আছে কিনা, পারসিস্টেন্ট অর ওরসেনিং ড্রাই অর প্রোডাক্টিভ কাফ আছে কিনা, হিমোপ্টাইটিস আছে কিনা। আচ্ছা, কোভিড-19 এ বুকে ব্যথার কথা ইম্পর্টেন্স কি? একটা কোভিড-19 এর পেশেন্ট বুকে ব্যথার কথা বললে এটা কি কি কারণে হতে পারে? নিউমোনিয়া। 1 নম্বরই তো নিউমোনিয়া, কারণ নিউমোনিয়া হলে ওখানে একটা চাক বেঁধে যাবে, ওটা তো অবশ্যই একটা ব্যথা করবে, হ্যাঁ। আর আরেকটা ছাড়া, নিউমোনিয়া ছাড়া আর কোনো কারণে বুকে ব্যথা হতে পারে? সিভিয়ার একদম কার্ডিয়াক পেইন লাইক, স্যার আর এমআই হইতে পারে। এমআইও হতে পারে, কিন্তু হ্যাঁ, থ্রম্বোএমবোলিজম এমআই হতে পারে। আচ্ছা, এমআই হইল না, অন্য কোনো কারণ হতে পারে? হতে পারে মায়োকার্ডাইটিস। মায়োকার্ডাইটিস কেমন? মায়োকার্ডাইটিসেও সেখানেও পেইন হতে পারে। আর ফলো আপ কি করবা? অক্সিজেন স্যাচুরেশন মাপতে হয়, এটা তোমরা এখন সবাই জানো। তো কখন হাসপাতালে পাঠাবো? রেসপিরেটরি ডিস্ট্রেস থাকলে, রেসপিরেটরি ডিস্ট্রেস থাকলে, আর কাশি এবং জ্বর যদি ওরসেনিং হতে থাকে, এবং অল্টার্ড মেন্টাল স্ট্যাটাস যদি থাকে, এক্সট্রিম লেথার্জি আর আনএবল টু প্রপার টক, কথাই ঠিকমতো বলতে পারছে না, প্রচন্ড লেথার্জি আছে, কেমন? রেসপিরেটরি রেট যদি 24 এ বেশি থাকে, অথবা এসপিওটি যদি 94% এর নিচে থাকে, তাহলে আমরা তাদেরকে ভর্তি করব। অ্যাডমিশন ক্রাইটেরিয়া এগুলো আমি বলেছি। মাইল্ড কেস শুধু ভর্তি করব না, কিন্তু মাইল্ড কেস উইথ রিস্ক ফ্যাক্টর, যেমন ডিএম, হাইপারটেনশন, ইসকেমিক হার্ট ডিজিজ, আগে থেকে অ্যাজমা আছে, সিওপিডি আছে, আইএলডি পেশেন্ট, নন সিকেডি, সিএলডি, ম্যালিগন্যান্সি, নিউমোনিয়া ভর্তি হবে, এআরডিএস, সেপটিক শক, হাইপোক্সিয়া, এগুলা। মোট কথা হলো কোভিড-19 রেসপিরেটরি ডিস্ট্রেস ভর্তি হবে, এটা দরকার নাই, এটা দেখলে মাথা গরম হয়ে যাবে। তাহলে মাইল্ড কেস শেষ। তাহলে মাইল্ড কেসে এমন কিছু না, সব সিমটোমেটিক ম্যানেজমেন্ট, আর লো মলিকুলার হেপারিন দেবো না, যদি রিস্ক ফ্যাক্টর থাকে 40 মিলিগ্রাম ওয়ান্স ডেইলি করে আমি দিতে পারি, শেষ। এবার আসুন মডারেট কেস। কেমন? মডারেট কেসের ডেফিনেশন গত ক্লাসে দিয়ে দিয়েছি। তাহলে মাইল্ড কেসের ট্রিটমেন্ট গুলো তো আমি দেবই। দেখো, প্রত্যেকটা স্টেপের চিকিৎসা হচ্ছে মানে আগের গুলো থাকবে প্লাস, হ্যাঁ। মডারেট কেস ওই দেখে একটা আমি সহজে বুঝানো লিখেছি, ক্লিনিক্যাল অর রেডিওলজিক্যাল নিউমোনিয়া কেস। মানে নিউমোনিয়া আছে, রেডিওলজিক্যালি তুমি নিউমোনিয়া পেয়ে গেছো, ক্লিনিক্যালি তো আছেই, সাথে রেডিওলজিক্যালি নিউমোনিয়া পেয়ে গেছো, সেটা হচ্ছে মডারেট কেস। কেমন? আচ্ছা, আমার ছবিটাকে এক কর্নার দিয়ে দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। স্যার দেখা আমি যাচ্ছে। কেন দেখি না? আচ্ছা,
ঠিক আছে, তাহলে মডারেট কেস হচ্ছে মাইল্ড সিমটোমেটিক ট্রিটমেন্ট প্রোটোকল, ওটা আমরা দেব। সাথে অক্সিজেন দেব নেজাল ক্যানোলা, ওই যে নেজাল ক্যানোলা আমরা ঢুকছি কিন্তু নেজাল ক্যানোলা দিই, তাই না? ম্যাক্সিমাম 5 লিটার পার মিনিট, যদি লাগে তো দেবো। প্রনিং পজিশন at least 4 to 6 hours পার ডে। অনেকে জিজ্ঞেস করে যে স্যার আমার অমুকের তো কোভিড হয়েছে, প্রন পজিশন উপর হয়ে শুয়ে থাকা, প্রন পজিশনিং মানে কি? প্রন পজিশনিং মানে কি? স্যার উপর হয়ে শুয়ে থাকা। উপর হয়ে শুয়ে শুয়ে শ্বাস নিবে, নিয়ে যতক্ষণ পারে 10-20 সেকেন্ডস পর্যন্ত ধরে রাখবে, তারপরে মুখটা এভাবে করে শ্বাসটা ছাড়বে। তোমার শ্বাসের কতগুলো ব্যায়াম আছে ইউটিউব থেকে দেখে নেবা, মানে কোভিড-19 তোমরা জানো মনে হয় নাকি? তাহলে প্রন পজিশন at least 4 to 6 hours পার ডে। এবার আসো হেপারিন। হেপারিন এখন এখানে কি করব? এখানে আমরা সিঙ্গেল ডোজের কোনো ব্যাপার নেই। মডারেট কেস হলে দিনে 2 বার করে দিতে হবে। এনসাপিন 1 মিলিগ্রাম পার কেজি। কারো যদি 60 কেজি হয় তাহলে সে 60 ইউনিটের বাজারে এনসাপিন সে 2 বেলা করে দিবে। কারো যদি 50 কেজি ওজন হয় ওই কেমন দিনের অ্যাভারেজ 60 বলে 60 ইউনিটটা দিয়ে থাকে। যতক্ষণ পর্যন্ত না সিমটম রিজলভ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা দেব, কেমন? এবং থ্রম্বোপ্রোফাইলাইসিস তবে ইজিলি আমরা দিয়ে থাকি। টিচার জিজ্ঞেস করবেন না স্যার জি থ্রম্বোপ্রোফাইলাইসিস কতদিন দেব? তার 7 দিন, 10 দিন বা 14 দিন, এটা অ্যাকর্ডিং টু ক্লিনিক্যাল সিনারিও, ক্লিনিক্যাল ইমপ্রুভমেন্টের উপর ভিত্তি করে। এখন থ্রম্বোপ্রোফাইলাইসিস যদি শেষ হয়ে যায়, হেপারিনের ডোজ শেষ, রোগী ভালো হয়ে গেছে, দিন করে বন্ধ করে দেবে, এরপর কি চালাতে হবে? রিভারক্সাবান 10 মিলিগ্রাম ওয়ান্স ডেইলি 1 মান্থ। রিভারক্সাবান বাজারে রিভারক্স নামে পাওয়া যায়, 10 মিলিগ্রাম একটা ট্যাবলেট ডেইলি একটা করে 1 মাস। তাহলে মোদ্দা কথা কি, মডারেট কেসের চিকিৎসা কি? সিমটোমেটিক ট্রিটমেন্ট সাথে হেপারিন এবং অক্সিজেন আর ক্রনিং, এই তিনটা জিনিস। মডারেট কেসের চিকিৎসা কি? সিমটোমেটিক, জ্বর, কাশি, নাকের পানি, এগুলার চিকিৎসা। আর হলো কি অক্সিজেন, ক্রনিং এবং লো মলিকুলার হেপারিন দেবো আমি দিনে 2 বেলা করে। কতদিন দেবো? সিমটম ইজিলি 10 দিন, 10 থেকে 14 দিন এরকম, বা 7 দিনও দেওয়া যায় যদি আগে ভালো হয়ে যায়। 7, 10, 14 এরকম প্রোটোকলটা মেনটেন করা হয়। এটা ভালো হয়ে শেষ হলে করতে পারে। এবার লং কেসে নাসি স্যার দুটো করে লং কেস নিছে প্রতিদিন, কেন জানি লং প্রত্যেকে জিজ্ঞেস করছে রিভারক্সাবান এটা কোন গ্রুপটা, এটা কোন গ্রুপ, গ্রুপটার নাম কি? কেউ অ্যাক্টিভ 10 ইনহিবিটর। তোমরা জানো অ্যান্টিকোয়াগুল্যান্ট ব্লাড ক্লট হতে গেলে 3টে অ্যান্টিকোয়াগুল্যান্ট তো বুঝলাম, কোন ইনহিবিটর, কি ইনহিবিটর, কোন পাথওয়েতে কাজ করে সে? এটা হচ্ছে কি অ্যাক্টিভ 10 10A ফ্যাক্টর 10A ইনহিবিটর, ফ্যাক্টর 10A ইনহিবিটর। এটা হলো ফ্যাক্টর 10A ইনহিবিটর। একটা ব্যাকলগ দিতে গেলে 3টা স্টেপ লাগে। একটা হচ্ছে প্রথমবিন কমপ্লেক্স, 2 নম্বর হচ্ছে প্রথমবিন থ্রম্বিন হইতে হবে, 3 নম্বর হচ্ছে থ্রম্বিনের সাহায্যে ফিব্রিনোজেন থেকে ফিব্রিন তাহলে প্রথম যে স্টেপটা ফর্মেশন অফ প্রথমবিন কমপ্লেক্স, এই প্রথমবিন কমপ্লেক্সটা তৈরি হওয়ার জন্য কতগুলা এক্সট্রিনজিক পাথওয়ে আছে, ইন্ট্রিনজিক পাথওয়ে আছে, কেমন? ওই পাথওয়েগুলোর মধ্যে 13, 11, 9, 10 যেভাবে অ্যাক্টিভেট হয়। সরি আজকে বেশি তাহলে মডারেট কেসে চিকিৎসা। এবার আসছে স্যার মডারেট কেস আমি কি অ্যান্টিভাইরাল দেব? হ্যাঁ, মডারেট কেসের মধ্যে যাদের অক্সিজেন থেরাপি লাগছে এবং যারা হাসপাতালে ভর্তি হয়েছে দিলে রেমডেসিভির, কথা শেষ, দিলে রেমডেসিভির, কেমন? ভীষণ জিজ্ঞেস করেন না, পুরো যেহেতু কনসার্ন, এটা এখন নন মেডিকেল পার্সনরাও জানে। প্রথমে 200 মিলিগ্রামের একটা আইভি ইনফিউশন দিয়ে দিবা, আধা ঘন্টার মধ্যে দিবা অথবা 2 ঘন্টা ধরে দিবা।
প্রথম দিন ফলোড বাই 100 মিলিগ্রাম ইনফিউশন থেকে 2 ঘন্টার মধ্যে দিবা, সেকেন্ড ডে থেকে 5 দিন। তাহলে মোট কয়টা ডোজ দিতে হবে? প্রথম দিন 200 মিলিগ্রাম, আর সেকেন্ড ডে থেকে ফিফথ ডে পর্যন্ত 100 মিলিগ্রাম। তাহলে মোট কয়দিন দিতে হলো রেমডেসিভির ইনজেকশন? মোট কয়দিন দিতে হলো রেমডেসিভির 5 ইনজেকশন? দিন স্যার। 5 দিন। 5 দিন। তোমার মাথা স্যার 6 দিন স্যার। ভালো করে দেখা, ভালো করে দেখো। 6 দিন না 5 দিন? 5 একজন 6 দিন, 5 একজন 5 দিন দিন। স্যার। তো 5 দিন। ডে 5 লিখছি না, ওই যে এই সঠিক, ওসমানী সঠিক, আসিফ 6 দিন ভুল বলছে। তাহলে ডে 1 এ হচ্ছে গিয়ে 200 মিলিগ্রাম আইপি দেব, এরপরে ডে 2 থেকে ডে 5 পর্যন্ত 100 মিলিগ্রাম দিতে হবে, ঠিক আছে? যদি রেমডেসিভির স্টার্ট করা হয় সাথে অন্য অ্যান্টিভাইরাল তখন বন্ধ করে দিতে হবে। এনি মডারেট কেস অন ট্রিটমেন্ট, যদি ভালো যদি না হয় 24 ঘন্টার মধ্যে, তাহলে আমরা কি দেবো? তুমি আগের ট্রিটমেন্টগুলো দিচ্ছ কিন্তু রোগী ভালো নেই, তাহলে তুমি একটু ওরাল ডেক্সামেথাসোন দেবা, ওরাল ডেক্সামেথাসোন। যেমন এটা বাজারে রক্সারেক্স নামে পাওয়া যায়, 6 মিলিগ্রাম পার ডে করে সিঙ্গেল অথবা দিনে 2 ভাগ করে দিবা। অত বেশি জানার দরকার নেই তোমাদের, জানতে হবে ওরাল ডেক্সামেথাসোন অথবা ওরাল মিথাইল পেনিসিলিন। তাহলে ওরাল ফর্ম, ডোজ জানার দরকার নাই। তাহলে মডারেট কেস 24 ঘন্টার মধ্যে ভালো হচ্ছে না, সেই ক্ষেত্রে ওরাল ডেক্সামেথাসোন অথবা ওরাল মিথাইল পেনিসিলিন। মডারেট কেসে অ্যান্টিভাইরাল ড্রাগগুলো খুবই এক্সপেন্সিভ, কেমন তাদের সাইড ইফেক্ট আছে, এবং জুডিশিয়াল ইউজ করা উচিত, কনসালটেন্টের মতামত নিয়ে শুরু করা উচিত। আর তুমি চাইলে, এবং মডারেট কেসের মধ্যে যেগুলো একটু আর একটু কম তীব্রতর, চাইলে ফ্যাভিপিরাভির ইউজ করতে পারি আমরা। আচ্ছা, রেমডেসিভির একটা ইনজেকশনের দাম কত জানো নাকি? একটু আগে যে বললাম রেমডেসিভির একটা ইনজেকশনের দাম কত? এই রেমডেসিভির একটা ইনজেকশনের দাম 6000 টাকা। তাহলে এই যে আমি যে চিকিৎসাটা বলছি, কোনো কোভিড-19 কেসে যদি রেমডেসিভির কাকু যদি দিতে হয় 5 দিনে প্রায় 5-6-30 হাজার টাকার মতো খরচ হবে। আচ্ছা, ফেভিপিরাভির ট্যাবলেটটারও প্রচুর দাম, এটারও কোর্স কমপ্লিট করতে প্রায় 15,000 টাকার মতো লেগে যায়। এটার ডোজ কি? প্রথম দিন 1600 মিলিগ্রাম, 1600 মিলিগ্রাম মানে কি 800 মিলিগ্রাম বিআইডি, সকালে 800, একটাতে 200 করে থাকে, একটাতে 200 করে থাকে। তাহলে 4টা ট্যাবলেট সকালে, 4টা ট্যাবলেট রাতে খাবে, যেটিতে 800 মিলিগ্রাম বিডি করে পাবে, followed by 600 মিলিগ্রাম বিডি from day 2 থেকে day 10, 10 দিনের মোট ডোজ, ঠিক আছে? 600 মিলিগ্রাম বিআইডি from day 2 থেকে day 10 পর্যন্ত। কেমন? 600 মিলিগ্রাম মানে কয়টা ট্যাবলেট হবে? একটাতে যদি 200 মিলিগ্রাম করে থাকে, 3টা ট্যাবলেট। 3টা। তাহলে সোজা কথা, প্রথম দিন 4টা ট্যাবলেট সকালে, 4টা ট্যাবলেট রাতে, পরের দিন থেকে 3টা ট্যাবলেট সকালে, 3টা ট্যাবলেট রাতে, এভাবে 10 দিন খাবে। কেমন? এটা হচ্ছে গিয়ে ডোজ। অনেক এটা ইয়েতে দিতে হবে, লিখতে হবে, এটাকে কি বলেছে? অ্যান্টিবায়োটিক কি দিব? অ্যান্টিবায়োটিক should not be used as routine drug in COVID-19 case. অ্যান্টিবায়োটিক দেওয়ার প্রয়োজন নেই। দেব কাদেরকে? যদি older people হয় এবং children less than 5 years age হয়। তবে একটা কথা মনে রাখবা, গাইডলাইনে কিছু কথা বলতে হয়, মনে চাইলে সব কথা লেখা যায় না। এটা তো বাংলাদেশ, আনাচে কানাচে আমাদের সব জায়গায় ইনফেকশন। আমরা রোগী আসলে এটা ইংল্যান্ড আমেরিকা হয় নাই, আমাদেরকে একটা অ্যান্টিবায়োটিক দিয়ে রাখতে হবে। আচ্ছা, এখন অ্যান্টিবায়োটিক যে আমরা দেবো, তাহলে কি অ্যান্টিবায়োটিক দেবো? অ্যামোক্সিসিলিন, ক্যাবেলোনিক অ্যাসিড, এগুলো রেফারেন্স কি? ন্যাশনাল গাইডলাইন। কেমন? এটা WHO থেকে নিছে, ন্যাশনাল গাইডলাইন, এগুলো আপলোড করছে।
সরি, কালকে রাতে আসলে ঘুম হয়নি, 2 ঘন্টার মাত্র ঘুমিয়েছি, যার কারণে বেশি হাই আসছে। তোমরা জানো আমার আব্বা মারা গেছিল, সেই জন্য গতকালকে প্রোগ্রাম ছিল, ওই যে শ্রাদ্ধের অনুষ্ঠান টনুষ্ঠান এগুলো সব কমপ্লিট হতে আমাদের প্রায় রাত 3টা বাজছে সব, এই জন্য আসলে বারবার হাই তুলতে হচ্ছে, সরি। অ্যান্টিবায়োটিক দিতে হবে যদি স্ট্রং সাসপিশন অফ সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকে। এই যেমন আমি এই যে কোভিড আসার পরে কিছু কিছু কনসালটেন্টকে দেখেছি, অনেক ডাক্তারকে দেখেছি যে প্রোক্যালসিটোনিন নামে একটা পরীক্ষা আছে, সেটা করতে দেওয়া হয়। প্রোক্যালসিটোনিন এই পরীক্ষাটা করতে 4000 টাকা লাগে। এগুলো অনেক রোগী শুধু শুধু পয়সা নষ্ট। একটা অ্যান্টিবায়োটিক দিব কি দিব না, যে 4000 টাকা দিয়ে টেস্ট করবো, ওই 4000 টাকা দিয়ে তো 8-10টা অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে, সাইডে ফুল করছে, তাই এত কাহিনী করার দরকার আছে? তারপরেও এটা তো মানে গাইডলাইন ইজ গাইডলাইন। মানে প্রোক্যালসিটন যদি রেইজড থাকে তাহলে তুমি বুঝলা যে অ্যাসোসিয়েটেড ব্যাকটেরিয়াল ইনফেকশন আছে, তাহলে অ্যান্টিবায়োটিক দিতে হবে। কোনো মার্কার আছে কিনা, অ্যান্টিবায়োটিক দেব যে কোনো মার্কার আছে কিনা, আছে সেই মার্কারটা দিয়ে প্রোক্যালসিটন। আচ্ছা, ম্যানেজমেন্ট করার সময় তোমরাও এই জিনিসটা মাথায় রাখবা যে কখনো তোমাদের বাসায় যদি কোনো কোভিড এর পেশেন্ট থাকে, নেবুলাইজ দিবা না। নেবুলাইজ দিবা না কেমন? নেবুলাইজ দিবা না কেন? কারণ এটা তো ডিসেমিনেশন হবে, ধোঁয়াগুলো ছড়াবে, ও তো সুস্থ মানুষ যারা আছে তারা আক্রান্ত হয়ে যাবে, কেমন? কিন্তু এগুলো সবাইকে বোঝানো যায় না, সবাই হাসপাতালে এসে আগে চায় যে নেবুলাইজ দিতে। এই জন্য ইনহেলার ভালো, এই জন্য এমডিআই ইউজ করতে হবে। ইউজ এমডিআই উইথ ভলিউম স্পেসার। স্পেসার মানে চোঙা, যে চামড়াগুলোর মধ্যে দিয়ে নেয়। এমডিআই মানে কি, কে বলতে পারবে আমাকে? এমডিআই মানে কি? এমডিআই মানে কি, কেউ বলতে পারবে? মেটার ডোজ ইনহেলার। আনিস ফাতেমা এবং প্রমিদাস, ভেরি গুড। এমডিআই মানে হচ্ছে মিটার ডোজ ইনহেলার, ভেরি গুড। সোজা কথা, ইনহেলার ভালো উইথ ভলিউম স্পেসার। স্পেসার মানে কতগুলো চোঙা যার মাথায় রেখে দেওয়া, কেমন? নন ইনভেসিভ ভেন্টিলেশন অ্যাভয়েড করতে পারলে ভালো। কোনগুলা? ওই যে কোনগুলা নন ইনভেসিভ ভেন্টিলেশন কোনগুলাকে বলে বলো তো? স্যার ফেস মাস্ক দিয়ে স্যার দেখুন। ক্রিসমাস না দিলে অক্সিজেন নিবিট হয়ে তোমার নন ইনভেসিভ ভেন্টিলেশন মানে জানে না, হাই কপাল, এত কিছু পড়াইলাম, সপ্তাহকাণ্ড রামায়ণ করে সীতাকার বাপ, বারবার বুঝে রায়হান স্যারের প্রিয় জিনিস সিওপিডির চিকিৎসা একটাই, ওনাকে বলতে হবে নন ইনভেসিভ ভেন্টিলেশন। নাম কি? স্যার সিপ্যাপ বাইপ্যাপ। সেগুলো না বলবেন, সিপ্যাপ পাইপ্যাপ। বাইপ্যাপ মানে কি? এতদিনে বাইপ্যাপ শব্দের অর্থ জানে না, সিপ্যাপ মানে কি? স্যার কন্টিনিউয়াস পজিটিভ কন্টিনিউয়াস কেয়ার। পজিটিভ। তো বাইপ্যাপের বাই মানে কি? বাই ম্যানুয়াল স্যার পজিটিভ এয়ার। পজিটিভ প্রেসার এয়ার। এতক্ষণ রাখেন, এটা সিওপিডি 1 নম্বর ট্রিটমেন্ট না? সিওপিডি রেসপিরেটরি ফেলের চিকিৎসা কি? তোমরা তো এই যে মানে কি বলবো, গ্রামে থাকতে থাকতে তোমাদের চিকিৎসাও হয়ে যাচ্ছে মানে গ্রাম কেন্দ্রিক। এখানে হইলে না হাইড্রোকর্টিসন দাও, অ্যান্টিবায়োটিক দাও, দেখবে পজিটিভ লাগে না। আর শহরে যাও, দেখো সিওপিডি উইথ রেসপিরেটরি ফেলিওর 1 নম্বরে বড় বড় হাসপাতালগুলোতে কি করে, আগে একটা স্টেপ ডাউন ইউনিটে ঢুকায়ে একটা বাইপ্যাপ দিয়ে দেয়। তোমাদেরকে এখন এগুলো মিনিং শেখানো যায় না। আচ্ছা, রেফার করব কখন? সিভিয়ার এবং ক্রিটিক্যাল কোভিড-19 কেস রেফার করব, রেসপিরেটরি ডিস্ট্রেস হলে রেফার করব, পারসিস্টেন্ট অরিউরিয়া হচ্ছে একটা পেশেন্টের, ডিহাইড্রেশন ছিল, কারেকশন করে ফেলছি, তারপর রোগীর ইউরিন আউটপুট হচ্ছে না, রেফার করব। এটা তোমাদের খুব ইম্পর্টেন্ট, কারণ বিজিসি টেস্টে আমাদের এখানে তো আমরা তো চাইলে সব কিছু রোগীর সব কিছু সেবা দিতে পারবো না, তাই না? তাহলে কি করতে হবে, যে আমাদেরকে রেফার করতে হলে এই ক্রাইটেরিয়া গুলো থাকলে আমি রেফার করব।
একটা মাল্টি অর্গান ফেলিওর যদি থাকে, অ্যাক্টিভ ব্লিডিং যদি থাকে, এনি সিরিয়াস কার্ডিওভাস্কুলার অথবা সেরিব্রোভাস্কুলার ডিজিজ যেমন এমআই, স্ট্রোক এগুলো যদি থাকে, তাহলে ওই রোগী আমরা রাখবো না, ওই রোগী আমরা রেফার করে দিব। এগুলো ছাড়াও রেফারেলের আরেকটা ইন্ডিকেশন, আরো কিছু ইন্ডিকেশন আছে, বলতো কি এই রেফারেলের ইন্ডিকেশন গুলো বলেন। এগুলা থাকলে রোগী আমি এখান থেকে হায়ার সেন্টারে কোথায় রেফার করবো? হায়ার সেন্টার, যেখানে কোভিড-19 ডেডিকেটেড হসপিটাল, এরকম একটা জায়গায় আমি রেফার করতে গিয়ে কল করলে তো বলছি কমন সেন্স খাটানো, এগুলো কি গাইডলাইনের বাইরে এসডিইউ আর আইসিইউ ফ্যাসিলিটিস না থাকে, থাকলে তো আর আমি তো থাকলে কি আর পাঠাইতাম না, নাই দেখি তো পাঠাচ্ছি। আর বলো স্যার আশেপাশে যদি স্যার রেফারেল করতে যদি দেরি হয় এরকম কোনো জায়গায় থাকলে আগে থেকে পাঠিয়ে দিন। আগে থেকে পাঠাই দেয়, ভেরি গুড। এই যে আমি এগুলা বইয়ের বাইরে কথা বলতেছি। আর আর এখন তোমার কাছে সাংবাদিক মুন্নি সাহা চন্দন এসে বেড়াইতে এসে এখানে শ্বাসকষ্ট নিয়ে মনে করে এখানে ভর্তি হয়েছে, অথবা ওই কে এস ফিরোজ সাংবাদিক এখানে ভর্তি হয়েছে, তুমি তাকে রাখবা নাকি? না একটু স্যার, এদিক থেকে সেদিকে গেলে তোমাদের একটা বড় একটা অ্যাডভোকেট এখানে তোমার ভর্তি হলো, হ্যাঁ, তোমার এখানে নাই কিছু, তুমি রাখবা এখানে? সব পেশেন্ট আমাদের কাছে পেশেন্ট, কিন্তু মানে কিছু কিছু পেশেন্ট যাদেরকে আমরা ভিআইপি বলি আর কি তথাকথিত, ওরকম যদি যদি হয় আগে ভাগে রেফার করে দেওয়া ভালো, কারণ কখন কি হয় আমি বলতে পারবো না, নাহলে তো পরে মায়ের খাইতে হবে। যে রোগী খারাপ হয়ে গেছে আপনি আগে পাঠান নাই কেন? বললো যে ভালো ভালো ভালো, তাই না? কখন খারাপ হয়ে যায় তো বলা যায় না। তাহলে এগুলো হলো ইন্ডিকেশন অফ রেফার। রেফার করার আগে কি করতে হবে? ফ্যামিলি গার্ডিয়ান পেশেন্ট একে তাদেরকে ট্রিটমেন্ট প্ল্যান সম্পর্কে জানাইতে হবে, কোথায় রেফার করবা, কিভাবে ট্রান্সফার করবা সেটা জানাতে হবে। তুমি জানো না পান্তা ফুরায় তাকে তুমি পার্ক ভিউ হসপিটালে ডেইলি 30,000 টাকা আইসিইউতে পাঠালে তার হইলো না, সে তো এটা পারবে না, সে তো ওখানে গিয়ে আকাশ থেকে পড়বে, তাই না? এবং এমন একটা জায়গায় পাঠাইলা, তোমার বলছে যে রোগী পাঠাই দাও, তোমার আমরা বললাম বা কনসালটেন্ট বললো বা প্রফেসরে বললো, তুমি রোগী পাঠাইলা এমন একটা হাসপাতালে যেখানে যে হাসপাতাল জীবনে কোনোদিন ডায়ালাইসিসও দেখে নাই, যেখানে কোনো আইসিইউ এসডিও নাই, তাহলে কোনো লাভ আছে? কোনো লাভ নেই। তাহলে যদি সম্ভব হয় ওই সময় ওই রেফারেন্ট হসপিটালের সাথে হাসপাতালে কোনো কলিগ বা অন্য কেউ যদি থাকে প্রয়োজনে কথা বলবা, কেমন? এবং এমন একটা অ্যাম্বুলেন্স করে রোগীটা পাঠাতে হবে যেখানে অক্সিজেন থাকে, এবং যেন অন্তত একটা ব্রাদার যে একটু অক্সিজেন ডিভাইস টিভাইস এগুলো একটু হ্যান্ডেল করতে পারবে, মেডিকেল পার্সোনাল কেমন এগুলো হ্যান্ডেলিং করতে পারবে আমাদেরকে রেফার করার আগে, এরকম একজনকে ই করতে হবে। এগুলো তোমাদের এই বিজিসি ট্রাস্টের জন্য বেশি দরকার। এই কমিউনিকেশন গ্যাপগুলোর জন্যই কিন্তু ভাঙচুর হয়। সুতরাং রোগী খারাপ হইলেও রোগী ছেড়ে পালা যাওয়া, রোগী খারাপ হইলেও পেশেন্টের সামনে ফেস করবা, ফেস করলে সমস্যা কমে যায়। আচ্ছা, ট্রান্সফার করার সময় কি দিবা? মনে করো তুমি ওই গাড়িটাতে আছো, তোমাকে নিয়ে গেলে এরকম হয়তো আগে আমি একদম ডাক্তার পাশ করার পরে সেন্টার পয়েন্ট হাসপাতালে চাকরি করতাম, ওখানে আইসিইউ ছিল একসময়, সেন্টার পয়েন্ট হাসপাতাল খুব হাসপাতাল ছিল। অনেক সময় মানে ধনী লোক যারা তারা অনেক সময় ঢাকা যাবে চিকিৎসার জন্য, তো ওই অনেক সময় ফ্লাইটে করে একজন ডাক্তার লাগবে বা অ্যাম্বুলেন্সে করে একজন ডাক্তার লাগবে, তখন নিয়ে যেতাম। তো এক যাওয়া আসাতেই তোমার বেশ হেলদি অ্যামাউন্টের টাকা পাওয়া যেত, বুঝছো না? তো সুতরাং তোমাকে এগুলো জানতে হবে। এখন তোমাকে নিয়ে গেল, কিন্তু তুমি সময় তুমি অক্সিজেন খোলে এগুলো জানলা না, তাহলে এই জন্য হাতের কাজ মেনটেন করতে হবে, সাকশন থাকলে সাকশন দিতে হবে, ডিহাইড্রেট হলে আইভি ফ্লুইড দিতে হবে। কেমন লাইফ সাপোর্ট সিস্টেম যদি থাকে তাহলে আইসিইউ একটি ক্যাথেটার দিয়ে দিলে জার্নির মধ্যে
কেমন, এবং একটা রেফারেল নোট ভাগে লিখে রাখতে হবে যে আমরা এই কারণে এই কন্ডিশনে রোগীটা রেফার করছি। এবার আসলে যে ম্যানেজমেন্ট অফ সিভিয়ার কেস, তাহলে এতটুকু পর্যন্ত আমরা মডারেট, আচ্ছা এবার ম্যানেজমেন্ট অফ সিভিয়ার কেস উইথ মাইল্ড শেষ, মডারেট, সিভিয়ার একদম মানে রেসপিরেটরি ডিস্ট্রেস শুরু হয়ে গেছে, তাহলে মডারেট কেসে ওগুলো দেবই সাথে প্লাস। আর ইসলাম স্টেরয়েড না, এখন চলে আসবো ইনজেকশন স্টেরয়েড। কোন স্টেরয়েড? নট অ্যান্টিকর্টিসন, ইনজেকশন ডেক্সামেথাসোন। আর অথবা কি ইনজেকশন মিথাইল প্রেডনিসোলোন। ডোজ তোমার লেখার দরকার নেই, অ্যাসিডিউতে লিখতে পারো, কিন্তু ভাইবা তোমাকে চলো মিথাইল প্রেডনিসোলোন আর সুমিলিক্রম ডিলে করে আমরা পাল্টি। কেমন? মিথাইল প্রেডনিসোলোন এত দামি কোনো ওষুধ নয়, 1 গ্রামের একটার দাম 1200 টাকা, আর ডেক্সামেথাসোন তো 4-5 টাকা দাম মাত্র। আমরা যুগ যুগ একটু যুগ যুগ ধরে আমরা ইউজ করে আসছি। যাই হোক, মোডাল দেওয়া সাথে হচ্ছে কি ইনজেক্টেবল স্টেরয়েড দেওয়া, আবার ইউবলিন হবে, আর্লি নরএপিনেফ্রিন দেওয়া ফর হাইপারটেনশন, ব্রড স্পেকট্রাম আইভি অ্যান্টিবায়োটিক। আর যদি মনে করে যে সাইটোকাইন স্টর্ম লাইক এটা আসলে যে প্লাজমা থাকে, বডিতে সব ডব্লিউসি সব সাইটোকাইন গুলো রিলিজ হয়। তো কোন কোন সাইটোকাইন ভ্যাসোকনস্ট্রিকশন করে, কোন কোন তোমার সিক্রেশন বাড়ায়, কোন কোন সাইটোকাইন হাইপোটেনশন করে, এক একটার এক এক কতগুলো সিম্পটম আছে, তাই না? তাহলে এই যে একটা ঝড় বয়ে যায় হঠাৎ করে, এটাকে বলা যায় সাইটোকাইন স্টর্ম। তুমি যদি লক্ষণ পাও সেক্ষেত্রে টসিলিজুমাব দিতে পারো, এবং কনভালসেন্ট অথবা কনভালসেন্ট প্লাজমা থেরাপি দিতে পারো। টসিলিজুমাব কখন দেবে, এগুলো একটু কেন বলতেছি, কারণ এটা আসবেই পরীক্ষা যে কোনো একটা থেকে। হ্যাঁ, তোমরা হেডিংগুলো মনে রাখবা, ভিডিও কথা মনে রাখার দরকার নেই। টসিলিজুমাব দিব কোভিড-19 সাথে অল রেসপিরেটরি ফাইন্ডিং, যদি চেস্ট ইমেজিং যদি থাকে, আর যদি দেখা যায় যে র্যাপিডলি ওরসেনিং গ্যাস এক্সচেঞ্জ অথবা রেসপিরেটরি স্ট্যাটাস ওভার 24 to 40 আওয়ার্স, 8 আওয়ার্স, অথবা যার মনে করো 6 লিটার পার মিনিটে বেশি অক্সিজেন লাগছে, তাকে টসিলিজুমাব দেব। কেমন? ওকে। তারপর হচ্ছে কি, এখন টসিলিজুমাব দেওয়ার আগে IL-6 ইনহিবিটর, টসিলিজুমাব হচ্ছে তোমার থেকে জানতে চাচ্ছিল, টসিলিজুমাব কি ধরনের ড্রাগ? এটা হচ্ছে একটা IL-6 ইন্টারলিউকিন 6 ইনহিবিটর। কেমন? এখন পাওয়া যায় না, এটা দেওয়ার আগে দেখে নিতে হচ্ছে টিবি রোগ আছে কিনা, তার আগে টিবি হয়েছিল কিনা বা টিবির কোনো লক্ষণ আছে কিনা। কারণ টসিলিজুমাব যদি অনেক সময় এরকম ল্যাটেন্ট যে ইনফেকশন গুলো, কারণ সেগুলো অনেক সময় প্রকট হয়ে ওঠে। সেই জন্য টসিলিজুমাব দেওয়ার আগে অন্য কোনো ব্যাকটেরিয়াল, ফাঙ্গাল অথবা প্যারাসাইটিক ইনফেকশন থাকতে পারবে না। এটা হলো কি, এই জন্য আমরা টসিলিজুমাব প্লাজমা থেরাপি হইতে হবে, কোভিড-19 থেকে রিকভার্ড হইতে হবে। অনেকে বলে যে আমার ডোনার দিলেই হলো না, ডোনারের টাইটার লাগবে, তার নিউট্রালাইজিং টাইটার কত 1:160 বেশি ছিল, এবং তার বাইন্ডিং টাইটার মোর দেন 1000। টাইটার টেস্ট হচ্ছে না, তাই না? দুই একটা জায়গায় কিন্তু অ্যান্টিবডি টেস্ট হচ্ছে, দুই একটা জায়গায় অ্যান্টিবডি টেস্ট করতেছে, কিন্তু এখানে তোমাকে বলে দেবে যে অ্যান্টিবডিটা পজিটিভ না নেগেটিভ আছে, টাইটার কিন্তু বলতেছে না। টাইটার বললে আমি বলতাম যে হ্যাঁ, ওর প্লাজমাটা নিয়ে এটা খুব ভালো কাজ। যার প্লাজমা নিলা তার টাইটার দেখা গেল 1:160 নিচে, নিউট্রালাইজিং টাইটার, তাহলে তো সেইটা কোনো কাজে আসবে না। সুতরাং প্লাজমা দেওয়ার আগে টাইটার ইজ এ ফ্যাক্ট, যেটা আমাদের চিটাগাঙে এখনো মাপার কোনো ব্যবস্থা আসে নাই। প্লাজমা থেরাপি কাজে
কেসে আমি প্রোফাইল ভাবে দেবো লো মলিকুলার ওয়েট হেপারিন দেবো ইনজেকশন অ্যানোসেপ্রেট 1 মিলিগ্রাম পার কেজি পার ডে সাবকুটিনিয়াস ওয়ান্স ডেইলি এখানে রাখি কতদিন দেবো যতদিন সিমটম রিলিজ হয় ওই যে আবার সে এক কথা রিভারক্সাবান 10 মিলিগ্রাম ওয়ান্স ডেইলি ফর 2 মান্থস 2 মাসের জন্য খেলেই 10 milligram করে appropriate dose of anticoagulant should be practiced in case of COVID-19. তাহলে এই হলো গিয়ে আমাদের সিভিয়ার কেসে যেগুলো আছে সেগুলো আমরা তাহলে বুঝতে পারছো কিনা নাকি পারছি, বুঝতে স্যার। পারো নাই জি স্যার বুঝতে পারছি। Yes, sir. তাহলে এখন আরেকটা স্লাইড আছে ওইটা আমি ইচ্ছা করে এখানে লিখিনি বলো তো কি ফলো আমি একটু দেখাই ফলো এটা আপ অথবা হ্যাঁ, বলো। ডিসচার্জ বিশ্বাস করা আপনার অত কিছু তোমাদের দরকার নেই। তোমাদের তাহলে মোদ্দা কথা কি তোমাকে এখন ভাইবাতে যদি জিজ্ঞেস করে যে ভাই কোভিড আসলে কি করবা কি কি বলতো ওসমান একটু সামারি করো তো ও সারাতে তো মাইল্ড মডারেট সিভিয়ার কেস বলে তো আলাদা করে করবে না হ্যাঁ যারা আমি এইকে জিজ্ঞেস করি সব মিলে দেখতে দেখতেছি কৃষ্টি বড়ুয়া বলো দেখি ছেলে না মেয়েটা কৃষ্টি বড়ুয়া? স্যার। আচ্ছা বলে যখন বলছি বলো হ্যাঁ নমস্কার আচ্ছা কৃষ্টি তুমি আমাকে বলো তো একটা কোভিড-19 এর পেশেন্ট আসলে আমাকে ইম্পর্টেন্ট কয়েকটা ইনভেস্টিগেশনের নাম বলো তো কি থাকবে কি থাকবে সিআরপি কি থাকবে ওকে সিআরপি করবো ওই জিনিসটা অনেক বেশি থাকে তারপর কি পাবা ওকে 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 নিউমোনিয়া ব্যাস শেষ আর ভেরি গুড খুব ভালো হচ্ছে ব্লাড টেস্ট আবার কি বলো তো সিবিসি সিবিসি সিবিসিতে নিউট্রোফিল কি থাকে আর লিম্ফোসাইট কি থাকে নিউট্রোফিল বাড়তে পারে লিম্ফোসাইট কমতে পারে লিম্ফোপেনিয়া হতে পারে তাই না বলছিলাম না লিম্ফোপেনিয়া হতে এনএলআর রেশিও কি হয় নিউট্রোফিল লিম্ফোসাইট রেশিও কি হয় মনে নেই আচ্ছা যাক হ্যাঁ তারপর সিবিসি করবো তারপর আর কি করবা আর কি করবা আসল পরীক্ষার নামই বলতেছে না কালচার ভাইরাস কালচার আমি কত ক্লাসে এত সুন্দর করে ইনভেস্টিগেশন গুলো পড়ালাম এইচআরসিটি অফ কি এইচআরসিটি মানে কি অফ হাইড্রেশন অফ সিটি স্ক্যান অফ চেস্ট এইচআরসিটি অফ চেস্ট করবো ওকে ব্লাডের কয়েকটা ইম্পর্টেন্ট টেস্টের নাম বলা নাই তো ব্লাডের আরো কয়েকটা ইম্পর্টেন্ট টেস্টের নাম বলা নাই এই জয়নাল আবেদিন মুরাদ 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 ওয়ালাইকুম আসসালাম মুরাদ বলো তো আর কি টেস্ট বাকি বলছে সে ইম্পর্টেন্ট কয়েকটা টেস্ট সে বলে নাই ডেইলি করতেছো না আত্মীয় স্বজন পড়াচ্ছ না আমার এভাবে পড়াই লাভটা কি হইলো হইছে করোনার সিম্পটম দেখা যায় না এর মধ্যে হয়নি এগুলো বলতেছেন না কেন ডি-ডাইমার কালকে যদি নিজের আত্মীয় স্বজন কারো হয় আমি কি টেস্ট করবো সিবিসি সিআরপি সিরাম ফেরিডিন ডি-ডাইমার এগুলো হচ্ছে কি টেস্ট এক্সট্রা এগুলো হচ্ছে সবার আগে আর কি থাকবে কোভিড হলে কম
টুং টুং আওয়াজ করে গে তাহমিদা সুলতানার কিছু বলতে ইচ্ছে হচ্ছে স্যার তাহমিদা বাড়বে সুলতানা বলো দেখি তাহমিদা আচ্ছা এটা তাহমিদা লেভেল বাড়বে সুলতানা তাহমিদ স্যার আমাকে রেটিং ইনক্রিজ হবে আর ডি ডায়মন্ড কি হবে বাড়বে না কমবে দেখছি কাণ্ড বললাম না কোনটো 41